9 নভেম্বর 1888 সকাল 10:30। একজন মানুষ একটা ছোট্ট ঘরের জানলার কাছে দাঁড়িয়ে, হাতে ভাড়ার রসিদ। তার কাজ সহজ, এই গরিব এলাকার অনেক ভাড়াটিয়ার মতোই এই মেয়েটিও কয়েক সপ্তাহের ভাড়া বাকি রেখেছে। কড়া নাড়লেন, কোনো সাড়া নেই। আবার নাড়লেন, তারপর আরেকবার। নিস্তব্ধতা ছাড়া আর কিছুই নেই। জানলার একটা কাঁচ আগে থেকেই ভাঙা ছিল। শীতের ঠান্ডায় সেই ফাঁকটায় একটা পুরনো কোট গোঁজা ছিল। তিনি সেই কোটটা সরিয়ে ফাঁক দিয়ে ভেতরে তাকালেন। যা দেখলেন তারপর থেকে তিনি আর কখনো আগের মতো হতে পারেননি। তিনি ছুটে গেলেন পুলিশের কাছে। হাত কাঁপছিল এতটাই যে প্রথম কয়েক মিনিট তিনি কথাই বলতে পারলেন না। সেই ঘরে যা ছিল সেটাই হয়ে উঠল একটা শতাব্দীর সবচেয়ে বড় রহস্যের শেষ অধ্যায়। আর যে মানুষটা এই কাজ করেছিল তাকে পুলিশ কখনোই খুঁজে পায়নি। আজ 138 বছর পরেও কেউ জানে না তার আসল নাম কি ছিল, তার মুখ কেমন ছিল, সে কোথা থেকে এসেছিল আর শেষমেশ কোথায় হারিয়ে গেল। সাতাশে সেপ্টেম্বর 1888 সেন্ট্রাল নিউজ এজেন্সিতে একটা চিঠি এলো। লেখা ছিল লাল কালিতে, যেন রক্ত দিয়ে লেখা। এমনই দাবি করেছিল সে পাঠানো ব্যক্তি। চিঠিটা পাঠানো হয়েছিল সাংবাদিকদের কাছে। নিচে সই জ্যাক দ্য রিপার। চিঠিতে লেখা ছিল পরবর্তী শিকারের কান কেটে পুলিশকে পাঠাবে। আর লেখা ছিল এই কাজ করতে তার নাকি ভালোই লাগে। এই একটা চিঠি গোটা গল্পের চরিত্র বদলে দিল। তার আগে পর্যন্ত খবরের কাগজে এই হত্যাগুলোকে বলা হচ্ছিল হোয়াইট চ্যাপেল মার্ডার্স। একটা গরিব এলাকার একটার পর একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এই চিঠির পরে একটা নাম তৈরি হলো, একটা ক্যারেক্টার তৈরি হলো। আর সেই চরিত্রটা এতটাই শক্তিশালী হয়ে উঠল যে আজও 150 বছর পরেও মানুষ এই নামেই এই খুনিকে চেনে। যদিও প্রমাণ নেই এই চিঠি আসল খুনি লিখেছিল কিনা। অনেক ইতিহাসবিদ মনে করেন এটা হয়তো কোনো উচ্চাকাঙ্ক্ষী সাংবাদিকেরই কাজ, খবরকে আরো রসালো বানানোর জন্য। কিন্তু সত্যিটা যাই হোক, নামটা থেকে গেল। আর সেই নামের আড়ালে যে মানুষটা ছিল তাকে পুলিশ কখনোই খুঁজে পায়নি, আজও পায়নি। আমি সব্যসাচী চক্রবর্তী স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আজকের গল্প পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আনসলভড মার্ডার মিস্ট্রি নিয়ে, জ্যাক দ্য রিপার। শুধু 5টা হত্যার বিবরণ নয়, পুরো একটা শহরের আতঙ্ক, একটা সংবাদ মাধ্যমের উন্মাদনা, একটা পুলিশ বাহিনীর ব্যর্থতা, আর একটা সমাজের নিজের চেহারা আয়নায় দেখার গল্প। আর এই গল্পের শেষে আমরা ফিরে যাব আমাদের নিজেদের শহরে, কারণ কলকাতাতেও একদিন এমন একজন এসেছিল। 1888 সাল। লন্ডন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর, ব্রিটিশ সাম্রাজ্যের হৃদয়, পৃথিবীর সবচেয়ে ধনী একটা বর্গমাইল। সেটাই ছিল লন্ডনের গর্বের পরিচয়। কিন্তু সেই একই শহরের পূর্ব দিকে মাত্র কয়েক মাইল দূরে ছিল হোয়াইট চ্যাপেল, সাম্রাজ্যের সেই গর্বের ঠিক উল্টো ছবি। সরু সরু গলি, একটার পর একটা জড়াজড়ি করে দাঁড়িয়ে থাকা বাড়ি, যেখানে আলো ঢোকে না দিনের বেলাতেও। লজিং হাউসগুলোতে একটা ঘরে গাদাগাদি করে থাকতো 10-12 জন মানুষ, যাদের একটা রাত কাটানোর জন্য 4 পেনি জোগাড় করাটাই ছিল দিনের সবচেয়ে বড় লড়াই। এই এলাকার হাজার হাজার মানুষ বাস করতেন চরম দারিদ্র্যে। কাজ নেই, খাবার নেই, ভবিষ্যৎ নেই, শুধু আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দেওয়ার লড়াই। এই এলাকার মহিলাদের একটা বড় অংশ বেঁচে থাকার জন্য রাতের অন্ধকারের রাস্তায় নামতেন, করতেন কয়েক পয়সার বিনিময়। কারো বয়স 40-এর কোঠায়, কারোর জীবনে স্বামী আছে কিন্তু আলাদা থাকেন, কারো জীবনে মদ্যপান একটা নিত্যসঙ্গী হয়ে উঠেছে দুঃখ ভোলানোর উপায় হিসেবে। সেটাই ছিল তাদের একমাত্র পথ। আর এই এলাকার দিকে ওয়েস্ট এন্ডের ধনী লন্ডন তাকাতো সন্দেহ আর ভয়ের চোখে। গবেষকরা পরে লিখবেন, এই এলাকার গরিব মানুষদের প্রতি সমাজের একটা স্থায়ী সন্দেহ ছিল, একটা শ্রেণীগত দূরত্ব, যা পরবর্তীতে এই তদন্তকেও প্রভাবিত করবে। 1888 সালের অগস্ট মাসে এই এলাকাতেই প্রথম হলো।
ম্যারি অ্যান নিকলস। 31শে আগস্ট ভোর, গলায় গভীর আঘাত, পেট চেরা। পুলিশ ভাবল এটা হয়তো বিচ্ছিন্ন একটা ঘটনা। হোয়াইট চ্যাপেলে এমন সহিংসতা নতুন কিছু নয়, কিন্তু 8 দিন পরে আবার ঘটল। ম্যারি অ্যান নিকলস, ডাকনাম পলি, বয়স 43। স্বামীর থেকে আলাদা থাকতেন বহুদিন। জীবনের শেষ দিকে মদ্যপানে আর অভাবে জর্জরিত। সেই রাতে তিনি রাস্তায় ঘুরছিলেন। একজন সাক্ষীকে বলেছিলেন কিছু টাকা জোগাড় করতেই হবে, নয়তো লজিং হাউসে থাকার জায়গা আর পাবেন না। সেই কয়েকটা পয়সাই তার জীবনের শেষ লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। ভোর 3:30-এর দিকে এক গাড়ি চালক অন্ধকার গলিতে তার দেহ দেখতে পেলেন। প্রথমে ভেবেছিলেন মাতাল কেউ পড়ে আছে হয়তো। কাছে গিয়ে বুঝলেন ভুল। পুলিশ প্রথমে ভাবল এটা একটা বিচ্ছিন্ন রাস্তার ঝগড়ার পরিণতি, কিন্তু এটাই ছিল প্রথম ধাপ, যাকে পরে ইতিহাসবিদরা বলবেন খুনির পরীক্ষামূলক আক্রমণ। হাতের কাজে কখনো কিছুটা দ্বিধা, কিছুটা তাড়াহুড়ো ছিল। 8 দিন পরে 8ই সেপ্টেম্বর দ্বিতীয় শিকার, অ্যানি চ্যাপম্যান, বয়স 47। বছরের পর বছর অর্থকষ্টে ছিলেন। তিনিও স্বামী থেকে বিচ্ছিন্ন, স্বাস্থ্যও খারাপ হয়ে আসছিল। শেষবার তাকে দেখা গিয়েছিল ভোরের আগে এক অজ্ঞাত পুরুষের সঙ্গে কথা বলতে। সেই পুরুষের চেহারার বিবরণ নিয়ে পরে পুলিশ মাসের পর মাস মাথা ঘামিয়েছিল, কিন্তু কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সকালে একটা বাড়ির পেছনের উঠোনে তার দেহ পাওয়া গেল। পুলিশ সার্জনরা যা দেখলেন তাতে তাদের ধারণা হলো এই হয়তো শরীর বিদ্যা সম্পর্কে কিছু জানে। শরীরের ভেতরের অঙ্গ নিখুঁতভাবে সরানো হয়েছিল। এলোমেলো কাটাকুটি নয়, একটা উদ্দেশ্যপূর্ণ, প্রায় পদ্ধতিগত একটা কাজ। প্রথম হত্যা ছিল দ্বিধাগ্রস্ত, প্রায় আতঙ্কিত একটা কাজ। দ্বিতীয়টায় স্পষ্ট হয়ে উঠল খুনির হাত আর কাঁপছে না। তার আত্মবিশ্বাস বাড়ছে, আর সেই আত্মবিশ্বাসের সাথে সাথে বাড়ছে তার সাহস। 30শে সেপ্টেম্বর একই রাতে 2টো খুন, এমন কিছু যা পরবর্তী 100 বছরেও কোনো সিরিয়াল কিলারের ক্ষেত্রে এত স্পষ্টভাবে নথিভুক্ত হয়নি। এলিজাবেথ স্ট্রাইড, বয়স 44, সুইডেন থেকে ইংল্যান্ডে এসেছিলেন বহু বছর আগে। ডাকনাম ছিল লং লেজ, তার লম্বা গড়নের জন্য। রাতের বিভিন্ন সময় সাক্ষীরা তাকে আলাদা আলাদা পুরুষের সাথে দেখেছিলেন রাস্তায়, হাঁটতে হাঁটতে কথা বলতে। রাত 1টার একটু আগে এক অন্ধকার আঙিনায় তার দেহ পাওয়া গেল। কিন্তু এই দেহে অন্য 4 জনের মতো বিকৃতি ছিল না, শুধু গলায় আঘাত। কোনো পেট নেই, কোনো অঙ্গ সরানো নেই, অসম্পূর্ণ একটা কাজ। গবেষকদের ধারণা খুনি কাউকে আসতে দেখে ভয় পেয়ে পালিয়েছে। হয়তো একটা গাড়ি, হয়তো কারো পায়ের শব্দ। তার কাজ অসমাপ্ত রয়ে গিয়েছিল, আর সেই অতৃপ্তি হয়তো পরের 45 মিনিটের মধ্যে আরেকটা প্রাণ নিল। ক্যাথরিন এডোওয়েস, বয়স 46। সেই রাতেই কয়েক ঘন্টা আগে মাতাল অবস্থায় রাস্তায় গান গাইতে গাইতে পুলিশ তাকে আটক করেছিল। রাত 1টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়, শান্ত হয়ে গেছেন দেখে। সেই মুক্তি হয়ে দাঁড়ালো তার মৃত্যুর দরজা। রাত 1:45-2টোর দিকে একটা খোলা চত্বরে তার দেহ পাওয়া গেল। এবার খুনি যেন আগের অপূর্ণতা পুষিয়ে নিল। এডোওয়েসের শরীরে আগের 3 জনের চেয়েও বেশি বিকৃতি, মুখমণ্ডল পর্যন্ত ক্ষত। কাছেই পাওয়া গেল একটা রক্তমাখা কাপড়ের টুকরো আর একটা দেয়ালে লেখা রহস্যময় বাক্য। সেই লেখাটা নিয়ে পুলিশের ভেতরেই বিতর্ক বাঁধল। এক পক্ষ বলল এটা ইহুদি বিরোধী দাঙ্গা উস্কে দিতে পারে, তাই মুছে ফেলা হোক। আরেক পক্ষ বলল এটাই হয়তো একমাত্র সূত্র। শেষমেশ ভোরের আলো ফোটার আগেই সেই লেখা মুছে ফেলা হয়। চিরকালের জন্য হারিয়ে যায় সম্ভাব্য একটা প্রমাণ। ইতিহাসে এই রাতটা পরিচিত ডাবল ইভেন্ট নামে। সারা লন্ডন আতঙ্কিত। সংবাদপত্র প্রতিদিন প্রথম পাতায় এই খবর ছাপত। কোনো না কোনো দিন 10 লক্ষেরও বেশি কপি বিক্রি হতো শুধু এই খবরের কারণে। হোয়াইট চ্যাপেল ভিজিলেন্স কমিটি তৈরি হলো। সাধারণ মানুষ নিজেরাই লাঠি হাতে রাতে পাহারা দিতে শুরু করলো, কারণ পুলিশের ওপর তাদের আর ভরসা ছিল না। তারপর এলো 9ই নভেম্বর, সবচেয়ে ভয়াবহ রাত। যে রাতের কথা দিয়ে
আমরা আজকের গল্প শুরু করেছিলাম। মেরি জেন কেলি, বয়স মাত্র 25, বাকি 4 জনের চেয়ে অনেক কম বয়সী এবং সবচেয়ে সুন্দরী বলে বর্ণনা করা হয়েছিল তৎকালীন প্রতিবেদনে। আইরিশ লোক কাহিনী জানতেন, গান গাইতে ভালোবাসতেন। 8ই নভেম্বর রাতে একাধিক মানুষ তাকে জীবিত দেখেছিলেন, হাসি খুশি গান গাইতে গাইতে ঘরে ফিরছিলেন। আগের 4টে হত্যা হয়েছিল খোলা রাস্তায় তাড়াহুড়োয়, কারণ যে কোনো মুহূর্তে কেউ এসে পড়তে পারত। কিন্তু কেলি থাকতেন তার নিজের ছোট্ট ভাড়া ঘরে একা। সেই রাতে খুনি প্রথমবার একটা বন্ধ দরজার আড়ালে ঢুকতে পারল। তার তাড়া ছিল না, সময় ছিল। প্রতিবেশীরা পলে পড়েছিলেন, মাঝরাতে একটা গানের সুর শুনেছিলেন সেই ঘর থেকে। হয়তো কেলি নিজেই গাইছিলেন, মৃত্যুর কয়েক ঘন্টা আগে। পরদিন সকাল 10:30টায় ল্যান্ডলর্ডের প্রতিনিধি ভাড়া চাইতে এসে ভাঙা জানলার ফাঁক দিয়ে ভেতরে তাকালেন। যা দেখলেন তারপর থেকে তিনি আর কখনো আগের মতো হতে পারেননি বলে লেখা হয়েছে। পুলিশ সার্জন থমাস বন্ড পরে যে রিপোর্ট লিখেছিলেন তাতে বলেছিলেন তার চিকিৎসা জীবনে এত নৃশংস কোনো দৃশ্য তিনি কখনো দেখেননি। অন্য 4 জন শিকারের চেয়ে অনেক বেশি সময় ধরে এই হামলা চলেছিল বলে ধারণা করা হয়, সম্ভবত ঘন্টা 2, হয়তো তারও বেশি, কোনো বাধা ছাড়াই। এই জন্যই মেরি কেলির তাকে বলা হলো রিপারের সবচেয়ে নৃশংস কাজ, তার ভেতরের অন্ধকারের সবচেয়ে স্পষ্ট প্রকাশ। আর এটাই ছিল তার শেষ প্রমাণিত। এই 5 জন, নিকলস, চ্যাপম্যান, স্ট্রাইড, এডোভিস, কেলি, ইতিহাসে পরিচিত ক্যানোনিক্যাল 5 নামে। পুলিশের নিজস্ব ফাইলে মোট 11 জনের নাম ছিল, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এই 5 জনই একই শিকার। একটা ধারাবাহিকতা যে পরীক্ষামূলক আক্রমণ থেকে শুরু হয়ে চূড়ান্ত নৃশংসতায় শেষ হয়েছিল। একটা গ্রাফের মতন প্রতিটা হত্যায় সাহস বেড়েছে, সংযম কমেছে। জ্যাক দ্য রিপারের গল্প শুধু একজন খুনির গল্প নয়, এটা একটা সংবাদ মাধ্যমের গল্প। 1888 সালের লন্ডনে ততদিনে মাস সার্কুলেশন সংবাদপত্রের যুগ শুরু হয়ে গেছে। আধা পেনিতে কেনা যায় এমন পত্রিকা, যেগুলো আগে কখনো এত মানুষের হাতে পৌঁছতো না। আর জ্যাক দ্য রিপার হয়ে উঠল সেই নতুন সংবাদ মাধ্যমের প্রথম বড় সেন্সেশন। তদন্তে শীর্ষে থাকা সময়টায় প্রতিদিন 10 লক্ষেরও বেশি কপি পত্রিকা বিক্রি হতো, শুধু হোয়াইট চ্যাপেলের খবরের জন্য। সাংবাদিকরা ভিড় করতেন ইস্ট এন্ডের রাস্তায়, স্থানীয়দের ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করতেন, পুলিশ অফিসারদের পিছু নিতেন, কখনো কখনো ঘুষ দিয়ে তথ্য বের করার চেষ্টা করতেন। পুলিশ প্রথম দিকে সাংবাদিকদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিল। তাদের ভয় ছিল তদন্তের তথ্য ফাঁস হলে আসল খুনি সতর্ক হয়ে যাবে। কিন্তু এই নীরবতা উল্টো ফল দিল। তথ্যের অভাবে সাংবাদিকরা নিজেরাই গল্প বানাতে শুরু করলেন। একটা গুজব তৈরি হলো লেদার এপ্রন নামে একজন স্থানীয় ইহুদি বুট নির্মাতাকে সন্দেহ করে। এই গুজব এতটাই ছড়িয়ে পড়ল যে প্রায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাওয়ার জোগাড় হয়েছিল। তৎকালীন একজন রাজনীতিবিদ লর্ড ক্র্যানব্রুক লিখেছিলেন, আরও খুন হোয়াইট চ্যাপেলে, অদ্ভুত আর ভয়ঙ্কর, সংবাদপত্রগুলো রক্তের গন্ধে ভরা। এই একটা লাইনই বুঝিয়ে দেয় সেই সময়ের পরিবেশ। ডেইলি টেলিগ্রাফ লিখছিল খুনিকে বর্ণনা করে, মানুষের রূপে কোনো এক দানব বা দানবেরা। প্রতিটা নতুন প্রতিবেদন আগেরটার চেয়ে বেশি নাটকীয়, বেশি ভয়ঙ্কর। আর এই প্রতিযোগিতায় সত্য আর কল্পনার মধ্যকার সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছিল। একই সাথে এই কভারেজ একটা কাজ করলো যেটা হয়তো কেউ ইচ্ছে করে চায়নি। এটা ধনী ওয়েস্ট এন্ড লন্ডনের চোখের সামনে তুলে ধরল হোয়াইট চ্যাপেলের আসল চেহারা। দারিদ্র, অস্বাস্থ্যকর বাসস্থান, মানুষের অসহায়তা, যেটা এতদিন সাম্রাজ্যের গর্বের আড়ালে চাপা পড়েছিল। জ্যাক দ্য রিপার যেই হোক না কেন, অজান্তেই এমন একটা সামাজিক আলোচনার জন্ম দিল যা বছরের পর বছর চলবে। আউটকাস্ট লন্ডন নিয়ে, গরিবদের জীবনযাত্রা নিয়ে।
স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তে শত শত মানুষকে জিজ্ঞাসাবাদ করা হলো, শত শত চিঠি এলো। কেউ কনফেশন দিচ্ছে, কেউ অন্যকে দোষারোপ করছে, কেউ নিছক মজা করছে। প্রতিটা চিঠি যাচাই করতে হয়েছিল, কারণ যে কোনো একটাতে হয়তো লুকিয়ে থাকতে পারে আসল সূত্র। সেই সময়ে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ছিল না, ডিএনএর কথা কল্পনাও করা যেত না। সিসিটিভি নেই, ফরেন্সিক সায়েন্স প্রায় শৈশবে। তদন্তকারীদের ভরসা ছিল শুধু পর্যবেক্ষণ, সাক্ষীদের স্মৃতি আর স্থানীয় অপরাধী জগতের সাথে পরিচয়। আরও একটা সমস্যা ছিল যা খুব কম মানুষ জানেন। লন্ডনে তখন দুটো আলাদা পুলিশ বাহিনী কাজ করত, মেট্রোপলিটন পুলিশ আর সিটি অফ লন্ডন পুলিশ। দুটো আলাদা এলাকা, দুটো আলাদা কর্তৃপক্ষ, আর মাঝে মধ্যেই দুটোর মধ্যে এলাকা ও কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব। ক্যাথরিন এডোয়েসের হত্যাস্থল পড়েছিল সিটি পুলিশের এলাকায়, বাকি চারটে মেট্রোপলিটনের এলাকায়। তথ্য বিনিময় দেরি, সমন্বয়ের অভাব, এইসবই তদন্তকে দুর্বল করেছিল। পুলিশ 100-রও বেশি সন্দেহভাজনদের নাম খুঁজে পেয়েছিল। মন্টাগু ড্রুইট একজন আইনজীবী ও শিক্ষক, যার শরীরবিদ্যায় আগ্রহ ছিল এবং যিনি মেরি কেলির হত্যার কিছুদিন পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরে নদীতে তার দেহ পাওয়া যায়। আরন কসমিন্সকে হোয়াইট চ্যাপেলের বসবাসকারী এক পোলিশ ইহুদি অভিবাসী, যার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন ছিল। মাইকেল অস্ট্রগ রাশিয়ান প্রতারক ও আত্মস্বীকৃত চিকিৎসক, যদিও পরবর্তীতে নথি ঘেঁটে জানা গেছে যে হত্যার সময়টায় তিনি ফ্রান্সের জেলে ছিলেন। স্কটল্যান্ড ইয়ার্ডের তৎকালীন সিনিয়র অফিসার মেলভিল ম্যাকনাটন 1894 সালে লিখেছিলেন একটা গোপন মেমোরান্ডাম, যেখানে তিনি এই তিনজনকেই প্রধান সন্দেহভাজন বলে চিহ্নিত করেন। কিন্তু তার কোনোটারই চূড়ান্ত প্রমাণ ছিল না। কাউকেই গ্রেপ্তার করা গেল না প্রমাণের অভাবে। 9 নভেম্বরের পরে, মেরি কেলির হত্যার পরে খুন হঠাৎ থেমে গেল। কেন থামলো কেউ জানে না। হয়তো খুনি মারা গিয়েছিল, হয়তো জেলে গিয়েছিল অন্য কোনো অপরাধে, হয়তো মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিল, হয়তো শহর ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। কোনো নিশ্চিত উত্তর নেই। পুলিশের নিজস্ব নথিতে আরও কিছু হত্যার উল্লেখ আছে 1889 থেকে 1891 পর্যন্ত, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন সেগুলো আলাদা ঘটনা, ভিন্ন পদ্ধতির, রিপারের কাজের সাথে মেলে না। জ্যাক দ্য রিপার কোনোদিন ধরা পড়েনি, তবু এই নামটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্রিমিনাল নামগুলোর একটা হয়ে উঠল। 138 বছর ধরে শতাধিক বই লেখা হয়েছে এই কেস নিয়ে, সিনেমা তৈরি হয়েছে, টিভি সিরিজ তৈরি হয়েছে। আজও লন্ডনে হোয়াইট চ্যাপেলে ট্যুরিস্ট গাইডরা ওয়াকিং ট্যুর করান সেই একই রাস্তায় যেখানে এই 5 জন মহিলা মারা গিয়েছিলেন। পর্যটকরা সেই গলিগুলোয় হাঁটেন, মোবাইল ফোনে ছবি তোলেন, যেন এটা কোনো একটা ঐতিহাসিক স্থান নয়, এটা একটা হরর অ্যাট্রাকশন। এই শিল্পটাকে বলা হয় রিপারোলজি। একটা সম্পূর্ণ গবেষণা ক্ষেত্র তৈরি হয়েছে শুধু এই একটা অমীমাংসিত কেস নিয়ে। প্রতি কয়েক বছর অন্তর নতুন কোনো লেখক দাবি করেন তিনি প্রকৃত খুনিকে খুঁজে পেয়েছেন। নতুন বই বেরোয়, নতুন তথ্যচিত্র তৈরি হয়। এই রহস্যের প্রতি আকর্ষণ কখনোই কমে না। কিন্তু এই পুরো আকর্ষণের মধ্যে একটা প্রশ্ন প্রায়ই হারিয়ে যায়। সেই 5 জন মহিলা কারা ছিলেন? মেরি অ্যান নিকলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডোয়েস, মেরি জেন কেলি। প্রত্যেকেই গরিব, প্রত্যেকেই বেঁচে থাকার জন্য লড়েছিলেন একটা সমাজে যেটা তাদের প্রতি কখনো সদয় ছিল না। তাদের নাম খুনির নামের ছায়ায় প্রায় হারিয়ে গেছে, অথচ তাদের জীবনের গল্পই হওয়া উচিত ছিল কেন্দ্রবিন্দু। হোয়াইট চ্যাপেলের সেই ঘটনার কয়েক দশক আগে আমাদের নিজের শহরেও একজন এসেছিল, ত্রৈলোক্যতারিণী। ইতিহাসবিদরা বলেন বাংলার প্রথম সিরিয়াল কিলার। অ্যানিমেট্রিক্স ক্রাইম সিনে আমরা আগে তার গল্প আপনাদের বলেছি, কিন্তু আজ জ্যাক দ্য রিপারের সাথে পাশাপাশি রাখলে কিছু চমকপ্রদ মিল আর পার্থক্য চোখে পড়ে। দুটো কেসই 19 শতকের, দুটো কেসই ফরেন্সিক সায়েন্সের
অনুপস্থিতিতে তদন্ত হয়েছিল। সেই একই সীমাবদ্ধতা, সেই একই অন্ধকারে হাতড়ে বেড়ানো। দুটো ক্ষেত্রেই সমাজের প্রান্তিক অরক্ষিত মানুষ ছিলেন শিকার, যাদের জীবন রক্ষা করার মতো যথেষ্ট গুরুত্ব সমাজ দেয়নি। কিন্তু একটা বড় পার্থক্য আছে। জ্যাক দ্য রিপার আজও সম্পূর্ণ অজানা একটা ছায়ামূর্তি। কোনো নাম, কোনো মুখ নেই, শুধু একটা উপাধি যা একটা চিঠি থেকে জন্ম নিয়েছিল। কিন্তু ত্রৈলোক্য তারিণীর ক্ষেত্রে অন্তত একটা নাম, একটা পরিচয় ইতিহাসে নথিভুক্ত আছে। এটাই বলে দেয় পশ্চিমের সেই বিখ্যাত মিস্ট্রির চেয়ে আমাদের নিজেদের ইতিহাসে এমন কেস আছে যেগুলো অনেক কম মানুষ জানে, অথচ গল্প হিসেবে কোনো অংশে কম শক্তিশালী নয়। জ্যাক দ্য রিপার বিশ্ববিখ্যাত হয়েছে কারণ সেই সময়ের সংবাদ মাধ্যম, সেই চিঠি, সেই নাটকীয়তা আর সেই সাম্রাজ্যের রাজধানীর গায়ে লেগে থাকা দাগ, যেটা বিশ্বের নজর কেড়েছিল। কারণ এটা ঘটেছিল লন্ডনে, পৃথিবীর তখনকার কেন্দ্রবিন্দুতে। কিন্তু বাংলার নিজস্ব ইতিহাসে এরকম অন্ধকার অধ্যায় কম নেই, শুধু সেগুলো নিয়ে যথেষ্ট কথা বলা হয়নি। কারণ সেই সময় বাংলা ছিল ঔপনিবেশিক ক্ষমতার প্রান্তে, কেন্দ্রে নয়। এই মামলা শেষ করার আগে আবার আগের মতন তিনটি কথা বলতে চাই। প্রথমটা হলো, কেন আমরা খুনিকে মনে রাখি, শিকারদের ভুলে যাই? জ্যাক দ্য রিপারের নাম পৃথিবীর প্রতিটা মানুষ জানে, কিন্তু মেরি অ্যান নিকলস বা ক্যাথরিন এডওয়েস, এদের নাম কজন জানেন? এই প্যাটার্ন শুধু 1888 সালে ছিল না। আজও ট্রু ক্রাইম কন্টেন্টে আমরা প্রায় অপরাধীকে নায়ক বানিয়ে ফেলি, তার নামে বই লিখি, তার নামে ট্যুর করাই। শিকারদের জীবন, তাদের স্বপ্ন, তাদের সংগ্রাম, সেসব প্রায় ফুটনোট হয়ে থাকে। আর দ্বিতীয়টা হলো, ফরেনসিক সায়েন্স ছাড়া তদন্ত কতটা কঠিন ছিল আর সংবাদ মাধ্যমের ভূমিকা কতটা দ্বিমুখী হতে পারে। আজকের যুগে ডিএনএ, সিসিটিভি, ফরেনসিক টেকনোলজি দিয়ে যে কেস কয়েক সপ্তাহে সমাধান হয়, 1888 সালে সেটা চিরকালের রহস্য থেকে গেল। আবার সেই একই সংবাদ মাধ্যম যেটা গুজব ছড়িয়ে প্রায় দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিল, সেটাই আবার হোয়াইট চ্যাপেলের দারিদ্র্যের দিকে দেশের নজর টেনেছিল। বিজ্ঞান আর দায়িত্বশীল সাংবাদিকতা দুটোই ন্যায় বিচারের জন্য কতটা জরুরি এই কেস সেটাই দেখায়। তৃতীয়টা হলো গরিব ও অরক্ষিত মানুষের প্রতি সমাজের উদাসীনতা। হোয়াইট চ্যাপেলের মহিলারা গরিব ছিলেন বলেই হয়তো প্রথম খুনগুলো এত দেরিতে গুরুত্ব পেয়েছিল। কারণ হোয়াইট চ্যাপেলে সহিংসতা নতুন কিছু ছিল না বলেই পুলিশ ধরে নিয়েছিল। এটা আজও বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে সত্যি। গরিবের মৃত্যু কম গুরুত্ব পায় যতক্ষণ না সেটা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে আর উপেক্ষা করা যায় না। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম জ্যাক দ্য রিপার 1888 নিয়ে। লন্ডনের হোয়াইট চ্যাপেল আজ আর সেই গরিব এলাকা নেই, অনেক বদলে গেছে। চকচকে অফিস বিল্ডিং, ফ্যাশনেবল রেস্তোরাঁ, আধুনিক ফ্ল্যাটস, কিন্তু সেই 5টা রাতের ছায়া আজও সেখানে ঘোরে। টুরিস্ট ট্যুরে, বইয়ের পাতায়, সিনেমার পর্দায় আর প্রতিটা নতুন প্রজন্মের কৌতূহলে। জ্যাক দ্য রিপার কে ছিল সেই উত্তর হয়তো আমরা কোনো দিন পাব না। হয়তো সেটাই এই গল্পকে এতদিন বাঁচিয়ে রেখেছে, একটা প্রশ্ন যার কোনো সম্পূর্ণ উত্তর নেই। কিন্তু মেরি অ্যান নিকলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডওয়েস আর মেরি জেন কেলি, এই 5টা নাম মনে রাখা দরকার। কারণ তারাই ছিলেন এই গল্পের আসল মানুষ। তাদের ভয়, তাদের লড়াই, তাদের শেষ রাতের ছোট ছোট সিদ্ধান্ত, একটু টাকার জন্য রাস্তায় নামা, একজন অচেনা মানুষের সাথে কথা বলা, এসবই ছিল বাস্তব। আর যদি আমাদের নিজেদের শহরের ইতিহাসে এমন গল্প জানতে চান, ত্রৈলোক্য তারিণীর সম্পূর্ণ গল্প আমাদের চ্যানেলে আছে। বেঙ্গলের প্রথম সিরিয়াল কিলার, সেটাও দেখুন। আপনার কি মনে হয় জ্যাক দ্য রিপার কে ছিল? ট্রুথ, কসমিনস্কি, নাকি আজও অচেনা কেউ? নিচে কমেন্ট করুন আপনার থিওরি। এই গল্প শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।